নমস্কার, শুরু করছি বাংলা বলছে। যত দিন গড়াচ্ছে ততই তৃণমূল কংগ্রেসের জন্য আশঙ্কার মেঘটা ক্রমশ ঘন থেকে আরো ঘন হচ্ছে। এবং আমরা গতকালও যেটা নিয়ে আলোচনা করেছি যে বিধানসভায় ইতিমধ্যেই অর্থাৎ পরিষদীয় দলে ইতিমধ্যেই ভাঙনের মুখোমুখি হয়েছে তৃণমূল কংগ্রেস। গতকাল কমিটি বদলে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতীক এবং দলের হ্রাস অফিসিয়ালি নিজেদের হাতে রাখার একটা আপ্রাণ চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে সংসদীয় দলেও এবার ভাঙনের ভয়ঙ্কর আশঙ্কা দেখছে তৃণমূল কংগ্রেস, এবং যেখানে দাঁড়িয়ে একাধিক সাংসদ ইতিমধ্যেই বেসুর হয়েছেন বলে শোনা যাচ্ছে। অনেক সাংসদ তারা দলের থেকে দূরত্ব বজায় রাখছেন বলে দলের অন্দরের খবর। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাত থেকে এবার লোকসভায় সংসদীয় দলের যে হ্রাস, লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতার যে হ্রাস, সেটাও হাতছাড়া হতে চলেছে? এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি উড়ে গেছেন কিছুক্ষণ আগে। 8 তারিখ যে ইন্ডিয়া ব্লকের যে বৈঠক রয়েছে, ইন্ডিয়া জোটের যে বৈঠক রয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার কথা, এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি উড়ে গেছেন। কোন পথে যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ? তাহলে কি ভাঙনই অবশ্যম্ভাবী, নাকি কোনোভাবে সেটা সামাল দিয়ে দিতে পারবেন তৃণমূল সুপ্রিমো? অন্যদিকে গতকাল কমিটি গঠনের পর নতুন করে বেশ কিছু খুব সিগনিফিকেন্ট পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট, সেগুলো নজর কেড়েছে। যাতে যেমন রয়েছেন পার্থপ্রতিম রায়, কোচবিহারের নেতা, প্রাক্তন সাংসদ, তেমনই রয়েছেন কুণাল ঘোষ। যে কুণাল ঘোষ এই তৃণমূলের সংকটের সময়টায় ঝোড়ো ব্যাটিং করে যাচ্ছেন, কিন্তু আজ সকালের পোস্টে, কুণাল ঘোষের পোস্টেও কিছুর যেন ইঙ্গিত। এই সব নিয়ে আমরা আলোচনা করব। এর পাশাপাশি শওকত মোল্লা গতকাল রাতে এনআইএর হাতে অ্যারেস্ট হয়েছে, এবং এই মুহূর্তের আপডেট, এনআইএ 14 দিনের হেফাজত চেয়েছিল, আদালত তা মঞ্জুর করেছে, এবং শওকতকে ঘিরে ডিম মাছ হাতে ব্যাপক বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। এবং শওকত মোল্লা, যেই শওকত মোল্লাকে খোলা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং থেকে স্বয়ং তদানীন্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তুই তো বোম বাঁধি, সেই নিয়ে বিতর্কের জল অনেক দূর অবধি গড়িয়েছিল। সেই শওকত মোল্লা কিন্তু এবারও তৃণমূল কংগ্রেসের টিকিটে কন্টেস্ট করেছিলেন। সেই শওকত মোল্লা এবার জালে, এবং সন্দেশখালী থেকে বিপুল অস্ত্র উদ্ধার করলো এসটিএফ। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, বিজেপির পক্ষ থেকে আলী হোসেন, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপাসনা চৌধুরী। আমি উপাসনার কাছে যাব। উপাসনা, আমরা যেটা দেখছি যে গতকাল যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল তৃণমূল কংগ্রেসের, এবং যার পর তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক কাঠামো সেটাকে একদম তার খোলনলচে বদলানো হলো, অনেক বদল আনা হলো। কিন্তু তাই দিয়ে কি পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে, নাকি নতুন করে আবার ঝামেলার সূত্রপাত? দেখুন মৌপিয়াদি, একটা বিষয় তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে মানুষের অনেকটা আশা, অনেকটা ইচ্ছা, এবং সেখান থেকে একটা মানুষের মনোমালিন্যর বিষয় কিন্তু আমাদের সকলের চোখের সামনে, যে কথাটা আপনি উল্লেখ করলেন সেখান থেকে আমরাও দেখতে পাচ্ছি। কিন্তু মূলত এখন যেই অবস্থা, এই নতুন অবস্থায় আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোনো একটা সিদ্ধান্ত নিয়েছেন, প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা সহযোদ্ধা কিন্তু সেই সিদ্ধান্তের সাথে সহমত পোষণ করেই কিন্তু আগামী দিনের লড়াইটা লড়তে ইচ্ছুক। এবং এই যে ইচ্ছা প্রকাশের কথা আমি বলছি, সেই ইচ্ছা প্রকাশ কিন্তু বিভিন্ন কর্মীরা ওই সোশ্যাল মিডিয়ার কথা আপনি উল্লেখ করলেন কিছুক্ষণ আগে, সেই সোশ্যাল মিডিয়ার মারফতও তুলে ধরেছেন। আমরা মূলত যে যুদ্ধের মধ্যে এখন আছি, এখন এই যুদ্ধ জয় করার দিকে এগিয়ে যাওয়ার জন্য সকলে যাতে সংঘবদ্ধ হয়ে এবং একসাথে কাজটা করে, সেই জিনিসটাকে কেন্দ্র করি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন কমিটি গড়ে তোলা, এবং সেই কমিটির সাথে আমরা পূর্ণ সহমত পোষণ করি আগামী দিনে আমরা লড়াইটা করব। এখানে কোনো আলাদাভাবে স্প্লিট হয়ে যাওয়ার ব্যাপার নেই, সকলে কিন্তু ইউনাইটেড ভাবে কিন্তু এই কমিটির সাথেই কাজ করতে। যেভাবে আমরা দেখতে পাচ্ছি উপাসনা, যে এই গোটা ঘটনায় ডেফিনেটলি তোমাদের তরফ থেকে যেমন অভিযোগ রয়েছে যে আসলে যারা বেসুরো হচ্ছে তাদের নানা রকম ভাবে নিজেদের পিঠ বাঁচানোর দায় রয়েছে, এরকম অভিযোগ তোমাদের তরফ থেকে করা হচ্ছে, বা কারো কারো সম্পর্কে এরকম অভিযোগ করা হচ্ছে যে তারা আসলে ক্ষমতার সঙ্গে থাকতে চায়। কিন্তু কারণ যাই হোক না কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের অন্দরে যে একটা বড়সড় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, এবং অন্দরে সেটা আর নেই, সেটা বাইরেও বেরিয়ে এসেছে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের
সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কালকে তার সঙ্গে ডেরেক ওব্রায়েন এবং দোলা সেনকে সহকারী হিসেবে জুড়ে দেওয়া হয়েছে, কিন্তু তাতে কি সামাল দেওয়া যাচ্ছে এই ক্ষোভ? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে থাকা, সেটা কি দলের সমস্ত র্যাঙ্ক অ্যান্ড ফাইল যারা এখনো পর্যন্ত দলের সঙ্গে থাকার বার্তা দিচ্ছেন তারা সবাই একসেপ্ট করছেন? দেখুন মৌপিয়াদি, একটা জিনিস বুঝতে হবে যে আমি বরাবরই একটা কথা বলি, ওই নাচতে না জানলে উঠোন বেঁকা। এবং ঠিক সমান কেন্দ্র করেই তার পরবর্তীতে যারা এতদিন ধরে 15 বছর একদম শাসকের জায়গায় বসেছিলেন, তারপরে হঠাৎ করে সেই শাসকের জায়গা থেকে যখন বিরোধী পক্ষ হয়ে যেতে হচ্ছে, তারা সেই লড়াইয়ের পরিবেশে আবার যেন নিজেদেরকে সম্মুখীন করাতে চাইছে না, সেখান থেকে পালানোর জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে গোটা বিষয়টা দোষ চাপিয়ে দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা হচ্ছে। ওই যে উঠোন, সেই উঠোনের নামকরণ তাদের অনুসারে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং গোটা টিমটা নতুন ভাবে গড়ে উঠেছে, সেই গোটা টিম আমাদের আগামী দিনের পথ প্রদর্শক হবে এবং সেই অনুসারেই আমরা যে লড়াইটা করব, এইটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে কোনো ব্যক্তির কোনো দ্বিতীয় প্রশ্ন রয়েছে। সকলেই নেত্রীর কথা অনুসারে এবং নতুন টিম যেইভাবে গড়ে উঠেছে সেই টিমকে সামনে রেখেই আগামী দিনে কাজ করতে চায়। আমি আসবো উপাসনা তোমার কাছে। আমি আলী হোসেনের কাছে যাওয়ার আগে একটু আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন সেটা শোনাবো। তিনি বলছেন যে কেউ যদি ফোন করে, কেউ যদি কথা বলতে চায়, কেউ যদি দেখা করতে চায়, তাহলে তার দলের সবাই সেই সৌজন্যটা দেখানোর জন্য প্রস্তুত, কিন্তু বিজেপির দরজা খুলছে না। শুনুন। আমরা তো একটা রাজনৈতিক দল, হরিনাম সংকীর্তনের দল নয়, পলিটিক্যাল পার্টি, ব্যান্ড পার্টি তো নয়। আমাদেরও তো একটা সৌজন্য আছে, রাজনৈতিক রুচিবোধ আছে। তো দিকভ্রান্ত কিছু মানুষ যদি এদিকে ওদিকে ঘোরাঘুরি করেন, তারা যদি ফোন করেন, তো ফোন ধরাটাও তো একটা ভদ্রতা এবং সেটাই স্বাভাবিক, ধরা উচিত। কেউ যদি আসেন বাড়িতে দেখা করতে, তাহলে তাকে তো বসানো উচিত, চা খাওয়ানো উচিত। তো সেটা যদি আমাদের কেউ করে থাকে, করছেন। এটার মধ্যে এটা মনে করার কোনো কারণ নেই যে তাদের বিজেপি নিয়ে নেবে। দরজা এখন বন্ধ। আলী হোসেন ডেফিনেটলি, শ্রমিক ভট্টাচার্য তিনি এটা প্রথমবার নয়, এর আগেও বলেছেন। কিন্তু যেভাবে পরিষদীয় দলে এরকম একটা আড়াআড়ি বিভাজনের পর, তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের এখন সংসদীয় দল নিয়েও যে সমস্ত কথা শোনা যাচ্ছে, সত্যি কি আপনাদের অঙ্গুলি হেলন ছাড়া এত কিছু, এমনকি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, পোস্টার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছাড়া এই বিদ্রোহীদের কতজন জিতে আসতে পারতেন, এটা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও তারা দূরে সরে যাচ্ছেন। সেটা কি সত্যি আপনাদের পরোক্ষ অঙ্গুলি হেলন ছাড়া সম্ভব? মোটেই না। আমরা পরোক্ষ কেন, প্রত্যক্ষ কেন, কোনো পক্ষেই আমরা বলিনি যে আপনারা দল ভেঙে আসুন বা আপনারা আমাদের সঙ্গে কথা বলুন। শ্রমিকবাবু পরিষ্কার রাজ্য সভাপতি বলে দিয়েছেন, কেউ যদি আমাদের সঙ্গে এসে দেখা করতে চায়, কথা বলতে চায়, সৌজন্য সাক্ষাৎ করতে চায়, আমরা চা খাওয়াবো, কথা বলবো, এই তো সব ঠিক আছে। কিন্তু তার মানে এই না যে তাকে দলে নিতে হবে। দলে নেওয়ার ব্যাপার নেই। আজকে পশ্চিমবঙ্গে 208টা এমএলএ আমরা জিতেছি, আমাদের 148 জন এমএলএ দরকার, 208টা জিতেছি। স্বাভাবিক কারণে আমাদের তো আর দল ভাঙানোর কোনো ব্যাপার নেই। আজকে তৃণমূল কংগ্রেস তারা নিজেরাই একটা টাকা মারা কমিটি ছিল, স্বাভাবিক কারণে ওটা পার্টিই ছিল না। আজকে তারা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এক জায়গায় দাঁড়িয়ে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা টাইমে তো বলতেন তিনিই একমাত্র পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট, এটাই তো তিনি বলতেন, তার নামে তো ভোট হতো। এখন যদি তৃণমূল পার্টিটার এই দশাটা যদি হয়, দুর্দশা যদি আমরা দেখি, তাহলে দেখব একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে থাকবেন আর দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই থাকবেন। এই তো হলো পারিবারিক পার্টি। সেই জন্য আমরা যেটা বলতে চাই, বিজেপি পার্টির পরিষ্কার যেটা বক্তব্য, আমরা চাই একটা শক্ত বিরোধী দল থাক যারা সরকারের পজিটিভ বিরোধিতা করবে, এটা আমরা চাই। তা না হলে সরকার কাজ করবে কি করে? সরকার কাজের পরিবেশ তৈরি করে দিতে হবে। বিরোধী দল আমাদের ভুল ত্রুটি তারা ধরিয়ে দেবে, সেটা কোথায়? আজকে এই অবস্থায় যদি তারা নিজেরাই ভেঙে চৌচির হয়ে যায়, এর জন্য দায়ী তো বিজেপি নয়, এর জন্য প্রত্যক্ষ পরোক্ষ কোনো ভূমিকা ভারতীয় জনতা পার্টির নেই। আমরা যে কারণে বলতে যাচ্ছি, বাংলার মানুষ যে রায়টা দিয়েছে, রায়টা আমরা সম্মান জানাচ্ছি, কিন্তু এটাও বলছে বাংলার মানুষ যে এই 58 জন এমএলএ যারা আলাদা গোড হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে
একটা সংখ্যা তৈরি হয়েছে, আমরা বলতে চাই তারাও কিন্তু রক্ষা পাবে না। তারা কেন ভেঙে বেরিয়ে আসলো তাদের ব্যাপার, কিন্তু তারা যে মানে মানে পাবলিককে ঠকিয়ে তারা যে তৃণমূল দলটাকে ভেঙে নিয়ে এসে বা তারা যে আলাদা করে গোষ্ঠী তৈরি করে তারা যে ভাববেন বেঁচে যাবেন তা নয়, তারা কিন্তু প্রচুর আলী হোসেন, আমি অপরাধী। জাস্ট একটা জিনিস মেনশন করব, আমরা গত পরশু সকালে সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ দেখেছি, প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে সেখানে দেখেছি। এই জায়গায় আমরা দেখলাম কালকে সন্দীপন সাহার বাড়িতে বসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রীতিমতো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা বলছেন, শ্রমিক ভট্টাচার্যের কথা বলছেন, বলে তারা বলছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, তারা নিশ্চিত। দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মানে আপনারা এক্ষেত্রে কার পক্ষে? না, শুনুন না, সন্দীপন সাহার পক্ষে না প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের পক্ষে? দেখুন না, যে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং 2021-এ 213 নিয়ে ক্ষমতায় ফেরা সিটিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন। মফিয়াদি আপনাকে বলি, এখন কে আপনাদের বেশি আপন? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছোট থেকে বড় হয়েছে সিপিএম এর হাত ধরে, জানেন তো কৌশল কাকে বলে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটা কৌশল করবার চেষ্টা করছে আমাদের প্রিয়াঙ্কার সঙ্গে, আমাদের ওই বাকি যার কথা বললেন তার, আমরা সেটা বলবো না, ওর কথার এই মুহূর্তে 5 পয়সাও দাম নেই। তিনি একটা প্রতারিত নেতা, তিনি একটা বিভ্রান্তমূলক নেতা, তিনি মমতার দলে এসে মমতাকে সর্বনাশ করেছে, সেটাও আমরা দেখছি। স্বাভাবিক কারণে তার কথার কোনো ইম্পর্টেন্স আমরা ভারতীয় জনতা পার্টি আমরা দেব না, এই কারণেই দেব না যে এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই, কোনো বিষয় নেই। আমি চন্দনদার কাছে আসার আগে একটু চোখ রাখি বিস্তারিত প্রতিবেদনে। দিন দিন আয়ুহীন হীনবল দিন দিন, তবু এ আশার নেশা ছুটিল না। এ কি দায়? 15 বছরের জমানা শেষে 1 মাসেই যতগৃহ তৃণমূল, অবিরাম রক্তক্ষরণ, বহু শতাব্দীর পুরনো বাড়ির মতো ভেঙে চলেছে দলের একের পর এক স্তম্ভ। বিধানসভার বিরোধী দলও হতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। দল হাইজ্যাক হয়ে গেছে এই অভিযোগ তুলে বিধানসভায় বিরোধী দলের তকমা হাইজ্যাক করেছেন ঋতব্রত গোষ্ঠীর বিধায়করা। বলেছেন টিএমসিটা থাকবে না এই দলটা, আপনি কি এখন একমত বলবেন? বলছি তৃণমূল থাকবে, তৃণমূল থাকবে, তৃণমূল থাকবে, তৃণমূল থাকবে। আপনি গতকাল বলেছেন বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায়? গোটাটাই তো হাইজ্যাক্ট হয়ে গেছে, একটা কর্পোরেট সংস্থা হাইজ্যাক করে। তাহলে কি একনাথ শিন্ডের ভূমিকায় দেখা যাচ্ছে? তারপর ভাঙল পরিষদীয় দল। বিরোধী দলনেতা হলেন ঋতব্রত। তাঁকে মনোনীত করা চিঠিতে বুধবার স্বাক্ষর ছিল 58 জনের। শুক্রবার সন্দীপন সাহার বাড়ি থেকে ঋতব্রতর দাবি বিদ্রোহী শিবিরের সদস্য সংখ্যা আপাতত 60, সংখ্যাটা আরো বাড়বে। मैं एक ही बात कहूँगा, जहाँ तक हमारे आंकड़ा का सवाल है वो आंकड़ा बढ़ता जाएगा। जो आंकड़ा हम लोग प्रेजेंट किए थे 2/3 से ज़्यादा, काफ़ी सारे ज़्यादा, वो जो आंकड़ा है जब आप लोग से मिलेंगे विधानसभा का अधिवेशन जो होगा वो आंकड़ा ऊपर जाएगा और आगे जाएगा। বিদ্রোহীদের হাত থেকে দলের প্রতীক বাঁচাতে এখন আইনি পদক্ষেপের পথে তৃণমূল কংগ্রেস। जो अपोजिशन लीडर बनाया है स्पीकर ने वो इलीगल है, उसका एगेंस्ट में हम लोग कोर्ट में मंडे में जा रहे हैं। कोर्ट में मंडे में हम लोग फाइल करेंगे उसका पिटीशन का हाईकोर्ट में होगा। বিধানসভায় ভাগনের ধাক্কা সামলাতে না সামলাতেই সংসদ নিয়েও অশনি সংকেত। পরাজিত তৃণমূলের প্রথম বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সোশ্যাল মিডিয়ার পোস্টে জল্পনা। তৃণমূলের 41 জন সংসদের 2/3 সাংসদও এবার নিজেদের আসল তৃণমূল বলে দাবি করতে পারে। বিদ্রোহী শিবিরের নেতৃত্বে রয়েছেন বলে শোনা যাচ্ছে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নাম। দলত্যাগ বিরোধী আইন এড়াতে বিদ্রোহীদের 2/3 সমর্থন প্রয়োজন। বর্তমানে তৃণমূলে লোকসভায় 28 এবং রাজ্যসভায় 13 জন সাংসদ রয়েছেন। সেই হিসাবে বড়সড় ভাঙনের জন্য বিদ্রোহীদের একটা বড় অংশের প্রয়োজন। বাঁধ যে ভেঙেছে তা আগেই বুঝতে পেরেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভেঙে দিয়েছিলেন দলের রাজ্য কমিটি সহ সব শাখা সংগঠন। শুক্রবার কালীঘাটে জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে সংগঠন নতুন করে সাজালেন তৃণমূল সুপ্রিমো। ওয়ার্কিং কমিটিতে যেটা ডিসাইড হলো সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, তাকে হেল্প করার জন্য 2 জন জয়েন্ট সেক্রেটারি থাকবে। একজন হচ্ছে ডেরেক ওব্রান, আরেকজন হচ্ছে দোলা সেন, এবং সুব্রত বক্সিকেও ন্যাশনাল যে কমিটি আছে তাতে নিয়ে আসা হলো।
বহুদিন পর সাংগঠনিক দায়িত্বে ফিরলেন মদন মিত্র। সুব্রত বক্সির জায়গায় এলেন চন্দ্রিমা ভট্টাচার্য, আর অভিষেকের সঙ্গে জয়েন্ট জেনারেল সেক্রেটারি পদে দোলা সেন ও ডেরেক ওব্রায়েন। সাংগঠনিক স্তরে অভিষেকের আধিপত্য কমাতে এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু সংগঠনের রদবদল করেও বিদ্রোহের আগুনে জল ঢালা গেল কি? দলের খোল নলচে বদলে দেওয়ার 24 ঘন্টার মধ্যেই বেসুরো লোকসভার প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায়। সাংগঠনিক স্তরেও উত্তরবঙ্গকে অবহেলা করেছেন মমতা, অভিযোগ পার্থপ্রতিমের। বাঁধ মেরামত করতে গিয়ে কি আরও ভাঙনের দিকে তৃণমূল? এতদিন যে কুণাল ঘোষ তৃণমূলের হয়ে ঝোড়ো ব্যাটিং করছিলেন, কমিটির রদবদলের পর তার পোস্টেও অন্যরকম শো। মমতাদের সঙ্গে আছে, কিন্তু বারবার একই ভুলের সঙ্গে নেই বার্তা কুণালের। তৃণমূল কংগ্রেস ভাঙারই ছিল, তাই ভাঙছে, এবড়ো খেবড়ো ভাবে ভাঙছে। ভাঙারও তো একটা বিজ্ঞান আছে, ভাঙা শিখতে হয়, অপরূপ ভাবে ভাঙা, গড়ার চেয়েও মূল্যবান কখনো সখনো। কিন্তু দূর দূর পর্যন্ত এর সঙ্গে বিজেপির কোথাও কোনো সম্পর্ক নেই। মতাদর্শবিহীন, লক্ষ্যভ্রষ্টহীন একটা জনগোষ্ঠী যদি নিজেকে রাজনৈতিক দল বলে পরিচয় দেয়, তো তারা তো এভাবে ভেঙে যায়। দল যখন ভাঙছে তখন বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে আন্দোলনের হুঁশিয়ারি ওয়াই চ্যানেলের ধর্ণা থেকেই দিয়েছিলেন তিনি। আমরা দিল্লিতেও খুব শীঘ্রই বিজেপি বিরোধী পার্টিগুলো মিলিত হচ্ছি এবং সেখানে আমরা আমাদের কর্মসূচি দেশ জুড়ে ঠিক করব, একটু অপেক্ষা করুন। সংসদ ভাঙলে সংসদীয় দলের নেতৃত্ব হারাবেন তিনি, তাই ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও মমতার দিল্লি যাত্রা নিয়ে ভাবতে নারাজ বিজেপি। इंडिया जोट प्रहसन मत बीजेपी राज्य सभापति श्रमिक भट्टाचार्य। देखिए, इंडिया गठबंधन इस सेंचुरी का सबसे बड़ा जोक है। ये हास्यास्पद बना लिया अपने आप को। कभी देखा एक साथ बैठकर सारे गठबंधन के नेता कोई ज्वाइंट प्रेस कॉन्फ्रेंस किया? ममता जी तो खुद खड़गे जी का नाम बोलकर सारे विधि नियम तोड़ करके चले गए थे। दिल्ली का चुनाव गठबंधन का एक पार्टी आप, उसका खिलाफ कांग्रेस ने अपने प्रत्याशी खड़ा कर दिया। तो इंडिया गठबंधन इसको लेकर जनता की कोई उत्साह नहीं है। ममता दिल्ली सफरेই কি ভাঙবে সংসদীয় তৃণমূল? ভেন্টিলেশন থেকে বেরোবে বাংলার প্রাক্তন শাসক দল, নাকি দিন দিন শক্তি হারিয়ে শুধু কামব্যাকের আশা নিয়ে বেঁচে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল? কলকাতা টিভি। আমি চন্দনদার কাছে আসবো। চন্দনদা, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে অনেক বছর পর এবার উলট পুরনটা শুরু হয়েছে। প্রত্যেক দিনই আমরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে একটা করে ইন্টিমেশন পাচ্ছি যে আজকে জয়েনিং রয়েছে। মেখলিগঞ্জ পুরসভা গতকাল হাত বদল হয়ে গেল, আজকেও বেশ কিছু জয়েনিং ছিল। আর ঘর বাপসি এটা তো সাম্প্রতিক রাজনীতিতে খুব চালু একটা শব্দবন্ধ, সেই ঘর বাপসি দেখতে পাচ্ছি। ইন্টারেস্টিং মৌপিয়া, এবং আরও ইন্টারেস্টিং হচ্ছে যে এই কংগ্রেসের সারনেমটা নিয়ে একটি দল তৈরি হয়েছে, ওই শ্রমিকবাবুর কথা একটা জনগোষ্ঠী, সেই সারনেমটা ধীরে 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 পেল হতে থাকছে, ম্রিয়মান হতে থাকছে। এতে সার্বিকভাবে পশ্চিমবাংলার রাজনীতিতে গত 15 বছরের রাজনীতি শুধু না, এই দলটি তৈরি হয়েছিল 28 বছর আগে, এবং তার পরবর্তী সময় আজকে বিজেপির অবস্থান দেখো, একটা অদ্ভুত কলেজ তৈরি করো, দেখবে এর উত্তরটা নিহিত কোথায়। আজকে আমি তোমাকে একেবারে শুরুতে যে কথাটা বলি সেটা হলো যে শ্রমিকবাবুর ভেরি ইন্টারেস্টিংলি কিছু প্রেজেন্টেশন করলেন, এবং একেবারে পরিষ্কার যে শ্রমিকবাবুর কোনো অসুবিধা নেই কোনো অবস্থাতেই চায়ের নেমন্তন্ন করা। সেটা সৌগত রায় হতে পারেন, সেটা কাকলি ঘোষ দস্তিদার হতে পারেন, বা সেটা ফিরহাদ হাকিমও হতে পারেন অন্য কেউ। ঋতব্রতরা সম্ভবত হতে পারেন না, সেটা আলিদার কথায় বোঝা গেল। তার কারণ ডেসপারেট ডিস্টেন্সটাকে তৈরি করার একটা প্রয়াস। প্রশ্নটা কিন্তু সেখানে না। তুমি সঠিকভাবে বললে চায়ের নিমন্ত্রণ, বিজেপির দরজা বন্ধ, এটা হতে পারে নাকি? যে বিজেপিটা পশ্চিমবাংলায় এই মুহূর্তে সরকারে আছে, আলিদা পুরনো বিজেপির মানুষ, সেই ঘরানার মানুষ, কিন্তু তুমি স্ট্যাটিস্টিক্স দেখো, শুধুমাত্র ওদের প্রিভেলিং দেখো, তুমি একটা জিনিস বুঝে যাবে যে সরকারের 208 জন জিতে এসেছে। আমি
তথ্য দিয়ে বলছি 62% এক্স তৃণমূল অথবা এক্স কংগ্রেস। আমি বলতে চাইছি দরজাটা কাদের জন্য বন্ধ করবে, কারা বন্ধ করবে? আমি সেই কারণে বলছি চায়ের নেমন্ত্রণের পরে হয়তো দরজা খুলে যেতে পারে, সেটা অন্য প্রসঙ্গ, আমি যাচ্ছি না। একটা সিম্পল প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে সমস্ত অভিযোগ, ব্যর্থতার অভিযোগ, মুখ্যমন্ত্রী হিসেবে 15 বছরে যা যা খারাপ হয়েছে তার সমস্ত কিছুর দায়ভার সত্ত্বেও রাজনৈতিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে পলিটিক্যাল জার্নিটা, সেটাকে তার চরম যে শত্রু তিনিও সেটাকে অ্যাকনলেজ করেন। এহেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এতটাই রাজনৈতিক ক্যারিশমা বা এতটাই তার লিডারশিপ কোয়ালিটি যে তার জন্য ঋতব্রতর যাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাচ্ছেন, যারা এমনকি সিনিয়র লিডাররা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানছেন না, মানতে তারা রাজি না, তারা বলছেন যে কেন অভিষেক ক্যামাক স্ট্রিট থেকে দল চলবে, তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাচ্ছেন। এবং অভিষেকের সঙ্গে ঋতব্রত শুধু তুলনাটা না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করে তারা ঋতব্রতকে বাঁচছেন। এটা কি সত্যি এতটা জলবদ্ধ? মৌপিয়া, আমি ভেরি ইন্টারেস্টিংলি এই কথাটা বলি, তুমি যেভাবে প্রেজেন্ট করলে সব থেকে ইন্টারেস্টিং এরিয়াটা হচ্ছে এটা। আমি অন্ধকারে তোমায় হাত ধরে পার করে দেব রাস্তা। আমি তোমাকে এই কথাটাই বলি, আজকে 60 জনের গ্রোথটা তুমি দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমি তোমাকে একটি এক্সাম্পল দিলে বুঝবে, উপাসনারা অনেক ছোট, তোমরা তো বুঝবেই। 77 সালের পরে কংগ্রেস ওয়ার্কিং কমিটির নেতৃত্বে ছিলেন, প্রথম ইন্দিরা গান্ধীকে বার করে দেওয়ার পরে নেতৃত্বে ছিলেন, সকলেই জানেন, কেপি উন্নিকেশন। তার পরবর্তী সময় ব্রহ্মানন্দ রেড্ডি, ওই 3 বছরে তার পরবর্তী সময় দেবরাজ আর্টস। এই 3 জনের উত্থান, এই 3 জনের উত্থানই হয়েছিল কিন্তু উল্টো পক্ষের জনতা পার্টির হাত ধরে। ইতিহাসকে ভুলে গেলে চলবে না। আজকে আলী দ্বারা যেভাবেই কথা বলবার চেষ্টা করুন, চায়ের নেমন্তন্ন যিনিই দিন, তিনি এটা বুঝবেন ছায়ারা দীর্ঘ হতে পারে, ছায়ারা কায়া হয় না। সুতরাং এখানে আমি শেষ করি, আমি তোমাকে একটা কথা বলে শেষ করি, যে প্রিয়াঙ্কা টেবরালের কথা বললে একটি ন্যাশনাল চ্যানেলে, গতকালকে আমি এই কথাটা বলেছিলাম, তাকে উদ্দেশ্য করে প্রচার যখন করলেন, হারলেন যখন, তখন মনে ছিল না তার বাড়িতে গিয়ে আক্রমণ। এখন ছোট্ট একটা ব্রেক নেব, ছোট্ট একটা ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। আমি উপাসনার কাছে এখানেই যাবো যে উপাসনা, এখন যা পরিস্থিতি, সংসদীয় দল অটুট রাখা যাবে? একাধিক সাংসদ তারা বেসুরো, একাধিক সাংসদ এই মুহূর্তে তারা দলের সঙ্গে দূরত্ব রাখছেন, এরকম তথ্য উঠে আসছে। এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আজকেই দিল্লি উড়ে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে অর্থাৎ লোকসভায় যে দলনেতার পদটা, সেটা ধরে রাখতে পারবেন? দেখুন, ব্যাপারটা কি হচ্ছে জানেন তো, যে কথাটা দিয়ে আমি প্রথমে শুরু করলাম, যে সকলেই কারোর একটা ঘাড়ে দোষ চাপিয়ে তার পরবর্তীতে ওই শাসকে যারা বসে আছে, ক্ষমতা লোভী যারা, তারা সেই দিকে ছোটার চেষ্টা করছে। কিন্তু তার মাঝখানেও যখন আপনি মেঘের উদাহরণটা তুলে ধরছিলেন মৌপিয়াদি, ঠিক সেই সময় সিলভার লাইনিংটার নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার পিছনে যে সিম্বলটা রয়েছে তৃণমূল কংগ্রেস, যারা এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা ভাঙন ধরানোর চেষ্টা করছে, তাও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো লোকজনদেরকে কেন্দ্র করেই আমি বলতে চাই যে এইটা একটা কাল্পনিক বিষয়। তারা স্বপ্নের দেশে বাস করছেন এবং সেই দিকেই এগিয়ে চলার চেষ্টা করলেও বাস্তব দৃশ্যটা কিন্তু যে এত সংখ্যক কর্মী, এত সংখ্যক জনগণ, এবং যে কথাটা আপনি বললেন, সাংসদ থেকে শুরু করে বিভিন্ন এমএলএরা যখন বক্তব্য রাখছে, তখন তারা স্পষ্ট করে দিচ্ছে যে আমাদের নেত্রী রূপে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই। তাহলে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদেরকে কোনো একটা মুখোশ করে তার পরবর্তীতে সাইনটা করাচ্ছিলেন, তারা কি সেই সাইনের প্রতি সহমত পোষণ করছেন? এই প্রশ্নগুলো উঠে আসছে। আর তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আরো বিভিন্ন লোকজনদেরকে, যে কথাটা আপনি বললেন যে দোলা সেন থেকে শুরু করে আরো যাকে অ্যাড করা হয়েছে, এটা আমাদের দল থেকে স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে সকলের মত কিন্তু আমরা সম্মান দিয়েই এগিয়ে চলছি। তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা কিন্তু বরাবরই কর্মীরা কি কথা বলেছে সেই জিনিসটা শুনে তার পরবর্তীতে সবকিছুর একটা স্পষ্ট সমাধান আনার চেষ্টা করেছে। এখনো সেই সমান দৃশ্যই দেখতে পাচ্ছি, আর কর্মী দ্বারাই দল চালিত হচ্ছে, আগামী দিনেও হবে। আর সেখানে যে নেতারা যারা ক্ষমতা লোভী, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে ধার করেই বলছি, যারা ক্ষমতা লোভী তারা যত জলদি বিদায় নেবে তত তৃণমূল কংগ্রেসের জন্য স্বাস্থ্যকর বলে। ক্ষমতা লোভী বলো বা তারা তাদের নিজস্ব কোট আনকোট ধান্দা রয়েছে বলো, কিন্তু ফাইনালি তো ঠক বাজতে যদি গা উজাড় হয়ে যায়, সেই পরিস্থিতি হচ্ছে।
এই মুহূর্তে দাঁড়িয়ে কালকেও কালকে দায়িত্ব দিত যে রাজীব ব্যানার্জি 2021-এ বিজেপিতে যোগদান করেছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং যার সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তাকে ত্রিপুরায় প্রায়শ্চিত্ত করে ফিরতে হবে। এবারও তিনি ডেবরায় হেরেছেন। চন্দ্রিমা ভট্টাচার্য, প্রথমত হচ্ছে লিডারশিপ নিয়ে তো একটা প্রশ্ন উঠবে। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি পরাজিত প্রার্থী, রাজীব ব্যানার্জি তিনি পরাজিত প্রার্থী, মলয় ঘটক তাকে একাধিকবার কেন্দ্রীয় এজেন্সি সামন করেছে। মৌপিয়াদি, যে পরাজিত প্রার্থীর ক্ষেত্রে আমরা প্রশ্ন চিহ্নটা তুলছি, সেখানে একটা জিনিস স্পষ্ট করে দেওয়া ভীষণভাবে জরুরি। সেটা হচ্ছে যে একটা বড় সংখ্যক মানুষ কিন্তু নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল এবং সেই ভোটটা যদি সেখানে যুক্ত হতো তার পরবর্তীতে, সেটা এখন তোমাদের অন্তত 58 জন বিধায়ক কিন্তু মানছেন না। এমনকি ঋতব্রত সেদিন সাংবাদিক সম্মেলনে বলেছেন যে কোথায় কাউন্টিং সেন্টারে তিনি ছিলেন, তাকে তো কেউই আটকায়নি, কাউন্টিং এজেন্টরাও ছিলেন, দিব্যি কাউন্টিং হয়েছে। এমনকি যে 4 তারিখ দুপুরের পর থেকে যে অভিযোগটা তোমাদের ছিল যে আসলে কাউন্টিংয়ের সময় জবরদস্তি করা হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আসলে, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রিজাইন অবধি করতে চাননি, 58 জন বিধায়ক সেটা এখন বলছে না। আমাদের কথাটা হচ্ছে যে ওইটার ভিতরে যে জিনিসটা হয়েছিল সেই জিনিসটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্সপিরিয়েন্সটা তুলে ধরছিলেন, উনি ওনার এক্সপিরিয়েন্স দিয়ে স্পষ্ট করে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়তে পারে তাহলে বাকি যেই সকল প্রার্থীরা সেই 4 তারিখ সেই সময়টার পরবর্তীতে সেখানে উপস্থিত ছিল তাদের সাথে কি হয়েছে, আর তার পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কাদের দেখানো গাজর অনুসারে কাজ করছে সেই জিনিসটা তো এখন প্রত্যেকটা সাধারণ মানুষ বুঝতে পারছে। আর মূলত ব্যাপারটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেওয়ার যেইভাবে চেষ্টা করছে, খুব স্বাভাবিকভাবে তাদের বড়বাবু যেইভাবে আদেশ দিয়েছে সেইভাবে কথা বলে এবং সেইভাবে চালিত হওয়ার পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী, কোনো সহযোদ্ধা বা সেই যারা সাইনটা করেছে তারাও কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসাবে মান্যতা দেয়? সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এখানে। তো আজকের দিনে দাঁড়িয়ে যখন বিরোধীরাই এই কথা বলে যে একটাই পোস্ট, সেই পোস্টার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেদিকে দাঁড়িয়ে আছেন, যাদেরকে নিয়ে আগামী দিনে কাজটা করবেন এবং আমাদের সামনে নেতৃত্ব সহকারে বসাবেন, প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা সহযোদ্ধা সেইভাবেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে যাবে। কোন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটা মুখোশ পরে একটা বড় সংখ্যক লোকজনদেরকে যদি নিজের থেকে নেওয়ার চেষ্টা করে, সেটা ক্যামোফ্লেজ এবং সেটা ম্যানুপুলেট করে তার পরবর্তীতে গ্রহণ করা হচ্ছে, সেটা সেই সাংসদরাও গ্রহণ করছে কিনা আমি আপনাদেরকে অনুরোধ করব একবার সেই সাংসদদের সেই এমএলএদেরকে গিয়ে একবার প্রশ্ন করা হোক। আমি আসবো, আমি এখানে একটুখানি জিজ্ঞেস করি, আলী হোসেনের কাছে আসি। আলী হোসেন, শুভেন্দু অধিকারী তাঁরও দল সম্পর্কে, অর্থাৎ তিনি যখন তৃণমূল কংগ্রেস ছিলেন দল সম্পর্কে তার ক্ষোভের হতাশার জায়গা ছিল, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে তার আপত্তির জায়গা ছিল, কিন্তু তিনি কখন দলটা ছেড়েছিলেন? নির্বাচনের আগে, অর্থাৎ নির্বাচনে দলের ডিবাকেলের পর তিনি ছাড়েননি। 1, 2 তিনি কিন্তু, আমি সবাইকে অনস্ক্রিন রাখার জন্য পিসিআরকে বলবো, তিনি কিন্তু বিধায়ক পদে ইস্তফা দিয়ে তারপর দল চেঞ্জ করেছিলেন। এখন এই ডিবাকেলের পর যারা এই মুহূর্তে দাঁড়িয়ে ভালো তৃণমূল হওয়ার, যেমন শ্রমিক ভট্টাচার্য বলছেন দরজা বন্ধ, আবার কদিন আগে ভালো তৃণমূলের কথাও শোনা গেছে, ভালো তৃণমূল হওয়ার একটা ডেসপারেট চেষ্টা করতে, সত্যি কতদিন দরজা বন্ধ রাখবেন? দেখুন, যেটা বিষয়, এই 58 জন যারা এসছেন এরা তো মূলত হচ্ছে সুবিধাভোগী। প্রথমত হচ্ছে এরা সবাই অপরাধী সাধারণ মানুষের কাছে। এরা নিজ নিজ এমএলএ এলাকায় এরা ভীষণ অত্যাচারী ছিল, এরা শোষক ছিল, এরা ধর্ষণকারী ছিল, এরা আর্থিক তছনছ ছিল, এরা চাকরি বিক্রি করত, এটা নিজেরাই সবাই জানে, এই 58 জন সহ সবাই জানে। যার ফলে কি হয়েছে, এরা ভেবেছে যে এখান থেকে বেরিয়ে আসলে, তৃণমূল থেকে বেরিয়ে আসলে নিজেরা বাঁচতে পারবো, নিশ্চয়ই বিজেপির সরকার হয়তো ওদেরকে সামান্য কিছু স্বস্তি দিতে পারে, এইরকম আশা যদি করে এরা বেরিয়ে আসে, এটা একেবারে সম্পূর্ণরূপে ভুল। সাধারণ মানুষ কিন্তু এই 58 জনের উপর শুধু নয়, টোটাল 80 জন এমএলএর উপর নজর রাখছে যে কারা কারা এই স্ক্যান্ডেলিংগুলো করেছে, তাদের ধরা হবে, তাদের শাস্তি চায় তারা। সুতরাং কায়দা করে বেরিয়ে এসে আমি সাধু সাজবো, এরকম ভেগ ধারণ করার কোনো মানে নেই। কিন্তু আমরা যেটা বলতে চাই যে শুভেন্দু অধিকারী যেরকম ভোটের আগে তার মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করে, এমএলএশিপ থেকে পদত্যাগ করে তিনি এসে বিজেপিতে যোগদান করে বিজেপির টিকিটে লড়াই করে জয়যুক্ত হয়েছেন নন্দীগ্রামে, পরবর্তীতে বিরোধী দল নেতা হিসাবে 5 বছর
এই অত্যাচারী তৃণমূলের এগেনস্টে লড়ে হাইকোর্টের কাছ থেকে পারমিশন নিয়ে তাকে সভা করতে হয়েছে কতবার, তিনি নিরলসভাবে প্রয়াস করে প্রকৃত বিরোধী দল নেতা কাকে বলে তার যোগ্যতা প্রমাণ করে আজকে কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সরানো গেছে, বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে। এরকম যোগ্য নেতৃত্ব তৃণমূলে আছে কে যে বিরোধিতা করতে পারবে? কোথায় তারা? নেতৃত্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়তে হবে, হয় রেজিনগরে লড়তে হবে, নয় নন্দীগ্রাম বা ভবানীপুর, যে কোনো একটা সিট যখন ছাড়বে তখন। তাহলে সেই লিডারশিপ ওদের নেই, ওরা বাঁচার জন্য এসছে। চন্দনদার কাছে আসি। চন্দনদা, এই যে আমরা এতদিন দেখছিলাম যে এই রাজ্যের একটা বড় অংশের নেতাদের, তাদের এতদিন আমরা একটা ভীষণ তাগিদ, তাড়না, আকুলি বিকুলি দেখেছিলাম যে তারা মানুষের জন্য কাজ করতে চান, মানুষের জন্য কাজ করতে চান বলে তারা দলত্যাগ করেন। আপনি কি জানতেন যে কোট আনকোট গঠনমূলক বিরোধিতা করার জন্য এত মরিয়া, এমন তাগিদ, এমন তাড়না, যে প্রতীকে এবং যে নেত্রীর ছবি দিয়ে ভোটে জিতলেন, ভোটের রেজাল্টের পর গঠনমূলক বিরোধিতার তাড়নায় তারা শিবির আলাদা করে, তারা একটা শিবির হয়ে যাচ্ছে। জানতেন আপনি এত তাগিদ মানুষের? আমি তোমাকে একটু আগে বলছিলাম ইভেন ইন পার্সন যে এই এক মাসের ইতিহাসটা, তৃণমূলের ইতিহাস শুধু ভারতবর্ষ না সারা পৃথিবীর একটা অদ্ভুত ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। আগামী দিনের স্টুডেন্টরা হয়তো রিসার্চও করতে পারে। মানে আমি বলছি ম্যাসিভ ম্যান্ডেট পাওয়ার পর সে দলটা এক মাসের মধ্যে এই অবস্থাতে দাঁড়িয়েছে। আমি সেকেন্ডারিলি যাচ্ছি। দেখো, আমরা জানি বিজেপির, আমি যার জন্য 62% বলেছিলাম যে এই মন্ত্রী যারা এমএলএ হয়েছেন তাদের বিজেপির মধ্যে যারা এক্স কংগ্রেস বা তৃণমূল। কিন্তু একটা জিনিস তোমাকে বলি, মধ্যপ্রদেশ সরকারটা যখন ভাঙা হয়, কমলনাথের সরকার, আমরা জানি তখন ছিল পাওয়ার টুয়ার্ডস, অর্থাৎ ভেঙে নিয়ে পাওয়ারে যেতে। আমরা একনাথ সিন্ডেকে দেখেছি যখন উদ্ধব ঠাকরেকে ভাঙেন তখন মহারাষ্ট্রে পাওয়ারে যেতে হবে। এটা সম্ভবত একমাত্র নিদর্শন যেটা পাওয়ারে ম্যাসিভ ম্যান্ডেট পাওয়ার পরে অপোজিশনকে কন্ট্রোল করতে হবে। তুমি এই কনসেপ্টের সাথে কংগ্রেস মুখ ভারতের একটা কনসেপ্টটাকে মাথায় রাখো তো, অর্থাৎ অপোজিশনকেও আমি অকুপাই করে রাখবো এবং এক নায়কতন্ত্র চালাবো, অপোজিশনের ভয়েসটাও থাকবে না, একটা অদ্ভুত গণতন্ত্র, গণতন্ত্রের শত্রু এরা। ঠিক তেমনভাবে তোমাকে উল্টো দিকে বলি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমি এখানে শেষ করবো, আপনি আলিদা বলবেন, আমার কন্টিনিউটিটা রাখতে দিন। আমি বলতে চাইছি, আমি কি বলছি শুনুন, আমার কন্টিনিউটিটা রাখতে দিন। আমি শুধু অন্য কথা বলছি, ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে, জাস্ট যেখানে দাঁড়িয়ে আছি, 42 জন রাজ্যসভা লোকসভা সদস্য, তার সাথে সাথে তুমি জানো 80 জন, এখানে বাস্তব তো তাই, তৃণমূলের 80 জন জিতে আসা অপোজিশন, 125টা মিউনিসিপ্যালিটিস যেখানে তৃণমূল গভর্ন করছে, তার সাথে পাশাপাশিভাবে 23টা জেলা পরিষদ, যদি সেই অর্থে তুমি দেখতে চাও 67,000 গ্রাম পঞ্চায়েত। তুমি হতে পারে এই বেসে দাঁড়িয়ে একটা দল। আমি একটু দেখাই, এরই মধ্যে শওকত মোল্লা গ্রেফতার। দেখুন, একদিকে যখন ভাঙনের ঝড়ে টালমাটাল তৃণমূল, তখন আরেকদিকে গ্রেফতারির ছড়াছড়ি। শেষ এক সপ্তাহে একের পর এক বিধায়ক, কাউন্সিলর গ্রেফতার। এবার গ্রেফতার ভাঙরের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। 2016 সালে ক্যানিং পূর্ব আসনে জয়ী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে জীবনতলায় একটা বাস টার্মিনাসের দাবি করেছিলেন শওকত। তার জবাবে সেদিন প্রকাশ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন, শওকত তুই তো বোমা বাঁধিস। 10 বছর পর বোমা বিস্ফোরণ মামলাতেই এনআইয়ের হাতে গ্রেফতার শওকত মোল্লা। 14 দিনের এনআই হেফাজত শওকতের। প্রাক্তন বিধায়কের গ্রেফতারির পর ভাঙর জুড়ে উচ্ছ্বাস, ডিজেতে বাজছে মাছ চোর জনতার হাতে ডিম আর মাছ। ঠগ বাজতে গা উজাড় হয়ে যাবে, সুরক্ষার স্বার্থেই এদের জেলে রাখা উচিত। শওকতের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের। তো সবে শুরু হয়েছে, তো আপনি গুনতে থাকুন না, ঠগ বাঁচতে গা উজাড় হয়ে যাবে। 1-1.5 হাজার লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, যারা অত্যন্ত অপরাধী, অত্যাচারী, লুটেরা। মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে এদের বিরুদ্ধে, আর এই জন্য ওদের অ্যারেস্ট করা দরকার আছে, নাহলে কোনো অঘটন ঘটে যায়। মানুষ যেভাবে অ্যাটাক করছে, রাস্তায় ঘিরছে, ধরছে, মারছে, পিটছে, যদি কোনো অঘটন ঘটে যায়।
অন্যদিকে কেঁচো খুঁড়তেই মিলল অস্ত্র। শনিবার ভোরে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। অভিযানে সন্দেশখালী 2 ব্লকের মণিপুর গ্রামে তৃণমূল নেতা রবীন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়ির পুকুর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। এরপর এসটিএফ এর একটি দল যায় সন্দেশখালী 2 পঞ্চায়েত সমিতির সভাপতি রফন ইয়াসমিন মোল্লার বাড়িতে। তবে ভোটের ফল প্রকাশের পর থেকে তিনি এবং তার পরিবারের সদস্যরা পলাতক বলে তদন্তকারীদের দাবি। 2024 সালের 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই অভিযানের সময় যে হামলার ঘটনা ঘটেছিল সেই মামলাতেও ইয়াসমিন মোল্লার নাম উঠে এসেছিল। একাধিকবার নোটিশ পাঠানো হলেও তিনি হাজিরা দেননি বলে অভিযোগ। পরে সরবেরিয়া বাজার সংলগ্ন কুমড়োখালী এলাকার একটি জায়গা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। অস্ত্র উদ্ধার ও দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বদ্ধপরিকর এসটিএফ। বেআইনি অস্ত্রের খোঁজ দিতে স্থানীয় মানুষদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন আইজি এসটিএফ গৌরব শর্মা। যেটা আমরা ক্লিয়ার করেছি আর আমাদের কয়েকটা লোকেশনস আরো বাকি আছে। কিছু কিছু জায়গা আমাদের ভালো রিকভারি হয়েছে, কিছু কিছু জায়গা এখনো সার্চ চলছে। উই হ্যাভ নট বিন এবল টু রিকভার সামথিং, বাট আমাদের সার্চ গুলো চলছে। আর আশা করছি আমরা আজকে দিনে যেভাবে এই সার্চ গুলো প্রসিড করবে আমরা অলো আর্মস গুলো রিকভারি করতে পারবো। এটা মানে আইজি সাহেব বললেন, আমি জাস্ট অ্যাড করবো কি দিজ আর ইন্টেলিজেন্স বেসড অপারেশন, সোর্স অফ সার্ভেলেন্স নেটওয়ার্ক উপরে হয়। তো যেমন যেমন আমাদের ইন্টেলিজেন্স গুলো ডেভেলপ করছে, আমাদের আরো খবরগুলো আমরা পাচ্ছি, আমরা সেই অনুযায়ী কাজ করছি। এখন এটাই সবার কাছে আপিল কি আরো এরকম যদি কিছু খবর থাকে, অনেকে মানুষের কাছে যখন আমরা গিয়ে বলছি তখন লোকেই বলছে ওনারা দেখেছিলেন এখানে যে আর্মস মানে পুকুরে ঢুকাতে সময় কি কিছু অ্যাক্টিভিটি ছিল। তো সেই রকম যদি কোনো এরকম সাসপিশিয়াস অ্যাক্টিভিটি আপনি পাস্টে কোনোদিন কোনো জায়গায় দেখেছেন বা কিছু হয়েছে, কাইন্ডলি এসে আমাদেরকে জানাবেন। মানে উই আর মানে আমরা খুবই ইগার কি এইসব জিনিস নিয়ে অ্যাকশন নেব আর প্রত্যেকটা ইলিগাল আর্মস যেখানে যেখানে আছে সেখান থেকে বার করে মানে অ্যাকিউজ গুলোকে অন দ্য রেকর্ড নিয়ে। রাজ্য পুলিশের অভিযানের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তৃণমূল আমলে রাজ্যে অস্ত্রের ভান্ডার গড়ে উঠেছিল। আগের জমানার অন্ধকার দিন শেষ, শান্তি সুরক্ষার গণতন্ত্রের জয় হবেই, সমাজ মাধ্যমে বার্তা মুখ্যমন্ত্রী। অন্যদিকে কলকাতার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি প্রভাবশালী নেতা সৌরভ ঘোষকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ। আরেক পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষ এখনো ফেরার। মানুষের পাশে থাকবেন বলে এলাকা ছেড়েছেন তিনি। গ্রেফতার হয়েছেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ। স্বরূপের গ্রেফতারের পরে সুরুচি সংঘ ক্লাবে আছড়ে পড়েছিল জনরোষ। সব মিলিয়ে একদিকে যখন ভাঙছে দল, তখন আরেকদিকে 15 বছরের মাসুল দিচ্ছে প্রাক্তন বিধায়ক এক সময়ের প্রভাবশালী নেতারা। বিদ্রোহ আর প্রশাসনিক ধরপাকড়েই কি অকালে ঝরে যাবে ঘাসফুল? কলকাতা টিভি। আমার এখানে প্রশ্ন উপাসনা, যে আজকে যে বিপুল জনরোষ বা যার মাসুল, যে মানুষের যে চূড়ান্ত অসন্তোষ অনাস্থা, যার মাসুল দিতে হয়েছে তোমাদের, আজকে এই ব্যবস্থাগুলো যদি ঠিক সময়ে তৎকালীন সরকার নিত, এবং এ বিষয়ে তো কোনো রাগঢাকে শওকত মোল্লা নিয়ে তো এক সেকেন্ড আসছে না। হ্যাঁ উপাসনা শুনতে পাচ্ছ? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, হ্যাঁ, এই যদি তৎকালীন সরকার প্রপারলি এগুলোকে অ্যাড্রেস করতো, কারণ শওকত মোল্লা তো কোনোদিনই যে সাধু ইমেজ তার ছিল না, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ে স্বয়ং তখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তুই তো বোম বাঁধিস, তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি? স্বরূপ বিশ্বাস নিয়ে অভিযোগ আজকের নয়, একের পর এক কুশীলব টালিগঞ্জে তারা এই অভিযোগ করেছিলেন। এছাড়াও আমরা যাদের নামে অভিযোগ দেখতে পাচ্ছি, অভিযোগ তো আজকের নয়। এই যে এই সন্দেশখালী থেকে এসটিএফ বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করছে, সেই পুলিশই তো, সেই অফিসাররা, সেই পুলিশ কর্মীরা, সেই সিস্টেম, এটা আগে করলে কি এই বিপর্যয়টা এড়ানো গেলেও যেতে পারতো? মৌপিয়াদি, আমরা বরাবরই এরকম একটা দৃশ্য দেখে থেকেছি, বা যদি আমি স্পষ্টভাবে একটু বলতে চাই, আজকের দিনে একটা বড় উদাহরণ যদি আমি তুলে ধরি, সেটা হচ্ছে অর্জুন সিং এবং রাকেশ সিং। আজকে যারা শাসকে রয়েছেন, অর্থাৎ সেই বিজেপি গভর্নমেন্ট, আমি তাদেরকে একটু স্পষ্ট করে বলবো যে তারা প্রত্যেকটা ব্যক্তিকে যাতে সমান চোখে দেখে তার পরবর্তীতে সকলের বিরুদ্ধে যা সব কেস রয়েছে সেইগুলোর স্পষ্ট। আমার এখানে একটা পয়েন্ট আছে উপাসনা, তুমি দুজনের নাম করলে, অর্জুন সিং এবং রাকেশ সিং। রাকেশ সিংকে আমরা দেখেছি এই দুজনের ক্ষেত্রে একই রকম নজরে দেখা হয়েছিল কি? রাকেশ সিং এর ক্ষেত্রে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস বারংবার, তৃণমূল কংগ্রেসের আমলে তিনি গ্রেফতার হয়েছেন, তার ছেলে গ্রেফতার হয়েছে, তার মেয়ে গ্রেফতার হয়েছে, কখনো তিনি অ্যাবসকন্ডিং থেকেছেন, কখনো তিনি অ্যারেস্ট হয়েছেন। অর্জুন সিং এর ক্ষেত্রে যে এক নজরে দেখার কথা বলছো, অর্জুন সিং যখন বিজেপিতে যেতেন তার বিরুদ্ধে 140টা কেস, যখন তিনি তৃণমূলে ফিরলেন তখন তার বিরুদ্ধে আর সেই কেসগুলো নিয়ে কোনো অগ্রগতি হলো না। অর্থাৎ তোমরাও কি একই নজরে দেখেছিলে?
না, মৌপিয়াদি, একটা জায়গায় আমাদের সকলকে একটু মনে করতে হবে যে সর্ষের মধ্যে যেই সব ভূতগুলো লুকিয়ে রয়েছে, অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে তো আমরা চিহ্নিত করতে পারছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম অনেক সর্ষেতে লুকিয়ে থাকা ভূত যেগুলো রয়েছে সেইগুলো এতদিন ধরে ভিতর আমার দলটাকে শেষ করে দিচ্ছিল। এবং আজকে যখন তাদেরকে আমরা চিহ্নিত করতে পারছি, চোখের সামনে দেখতে পাচ্ছি, মৌপিয়াদি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। একসময় হয়তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়তো আমাদেরকে তাদের পক্ষে দাঁড়িয়ে তার পরবর্তীতে বক্তব্য রাখতে হয়েছে, কিন্তু আজকে যখন তারা ভূত হিসাবে আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে, আমি একটা সেখানে কথা বলবো, একটা জিনিস আমার সকলের চোখের সামনে একটা অত্যন্ত স্পষ্ট বিষয় হচ্ছে যে এনারা কিন্তু বরাবরই কিছু লোকজনদেরকে সেফগার্ড করে এসেছে। না না, আজকে উপাসনা যে ঋতব্রত নিয়ে বলছো, ঋতব্রতর বিরুদ্ধে একটা ক্রিমিনাল কেস, সেটা তো তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার আগে, তারপর এত বছরে মনে পড়লো না ঋতব্রতর সেই কেসের কথা? না না, আমি সেটাই মৌপিয়াদি স্পষ্ট, আমি নিজেই তো বলছি, আমি সেটা স্পষ্ট করে বলছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো সর্ষের মধ্যে লুকিয়ে থাকা ভূতগুলোকে হয়তো তৃণমূল কংগ্রেস একসময় চিহ্নিত করতে পারে। সর্ষের মধ্যে ঢুকলে ভূত তো ভগবান হয়ে যাচ্ছে। এখন যে অভিযোগটা বিজেপি সম্পর্কে করছে বর্তমান শাসক দল, তোমরা যখন শাসন ক্ষমতায় ছিলে জাস্ট 1 মাস আগে পর্যন্ত, তখনও তো সর্ষের মধ্যে গেলে ভূত ভগবান হয়ে যাচ্ছিল। না না, আমি যেটা বিজেপি গভর্নমেন্টকে প্রশ্নটা করতে চাইছিলাম সেটা হচ্ছে এইটাই যে আজকে যিনি শাসকে বসে আছেন, আমরা তো চেষ্টা করব যে প্রত্যেকটা শাসকে যারা বসে থাকেন তারা যাতে স্পষ্ট নজরে সকলকে দেখেন। এবং আমি বারবার বলে দিচ্ছি যে আমি কিন্তু এখানে কোনো একজন যার বিষয়ে আপনি প্রশ্নটা তুললেন, আমি কারোর পক্ষপাতিত্ব হয়ে তার পরবর্তীতে বক্তব্যটা রাখছি না। আমি স্পষ্টভাবে বলছি যার বিরুদ্ধে যা সব অভিযোগ রয়েছে সেগুলো সামনে পেশ করে তাদের বিরুদ্ধে স্পষ্ট আইনি ব্যবস্থা নেওয়া হোক। শুধুমাত্র তাই কেন, কিন্তু আমাদের যেসব প্রশ্নগুলো উঠে আসছে সেই প্রশ্নগুলো উঠে আসছে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ কর্মীরা যারা মাঠে ময়দানে নামছে তাদের উপর মিথ্যে অ্যালিগেশন দিয়ে তার পরবর্তীতে আমি আসবো উপাসনা, আমি এই পয়েন্টটা নিয়ে একটু আলী হোসেনের কাছে যাব। দেখুন, এই যে ধরপাকড়, এটা তো ইন্টিমিডেশনের যে চেষ্টা। সমস্ত যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেক্স কেলেঙ্কারি আমরা দেখছিলাম, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় দলে নিয়ে তাকে রাজ্যসভা, তাকে এমপি করে দিলেন, তাকে আবার বিধানসভায় টিকিট দিলেন, সে আবার জিতে গিয়ে এখন দেখুন আবার দল ভেঙে সব কিছু করছে। তারপরেও মমতার কাছে অর্থাৎ তৃণমূলের কাছে এ ছিল সম্পদ। একইভাবে শওকত মোল্লাও সম্পদ ছিল। এত কিছু অন্যায় অত্যাচার করার পরেও উপাসনাদি, এত কিছু অত্যাচার করার পরেও শওকতকে এবার ক্যান্ডিডেট করেছে তৃণমূল কংগ্রেস, জাহাঙ্গীরকে ক্যান্ডিডেট করেছে তৃণমূল কংগ্রেস। এটা আপনারা বলছেন না? এইভাবে আপনারা কতদিন শাক দিয়ে মাছ ঢাকবেন? পারবেন না, এইভাবে পারবেন না। তৃণমূলের মুষল পর্ব চলছে, তৃণমূলের মুষল পর্ব চলছে। ধ্বংস হয়ে যাবে তৃণমূল কংগ্রেস, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আলী হোসেন আসবো, চন্দনদার কাছে আসি। চন্দন, আমি কোথা থেকে শুরু করি ঠিক বুঝতে পারছি না, তার কারণ এই হজ বড়ল কি অদ্ভুত ব্যাপার। আমি তোমাকে যার জন্যই বললাম না, অপোজিশন যখন অকুপাই করে নেয় একটা শাসক দল এবং সে যখন ম্যাসিভ ম্যান্ডেটে থাকে, তখন ভাবতে হয় যে তারা গণতন্ত্রের পক্ষে সপক্ষে আছেন কিনা। কিন্তু একটা প্রশ্ন আছে, সেটা হলো বুঝতে হবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কিভাবে এরা জাগরণ হলো এই দলের মধ্যে থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এরা জানতেন না অসম্ভব ব্যাপার। প্রত্যেকটা জায়গাতে বিরোধীদের ওপর আক্রমণ কিভাবে হয়েছিল, কোথায় বিজেপিকে ইনক্লুড করে বলছি, এগুলো এরা জানতেন না। এটা হতে পারে না। শওকত মোল্লার একটা কথা তুমি এখানে বললে, কিন্তু পাশাপাশি শাহজাহানকে প্রোটেক্ট করবার জন্য শাহজাহান কি করেছে এই কথাটা কিন্তু গ্রেপ্তারের আগে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে। মানে আমি বলতে চাইছি আজকে জায়েন্ট না কি নাম আছে, জেসিবি টেসিবি কি নাম আছে, এই এতগুলো আমরা দীর্ঘদিন রাজনীতি করছি, সমাজ বিরোধীরাই যে রাজনীতিটা চালাবে, একটা গভর্নমেন্ট চালাবে, অলমোস্ট সেটা ক্লিয়ার করে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস, যার জন্য আজকে দুর্দশা এই জায়গায় দাঁড়িয়ে। কিন্তু একটা কথা তোমাকে বলি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যদি সামনে রাখো, কমিউনিস্ট ব্যাকগ্রাউন্ড, তারপরে তৃণমূল, কিন্তু তৃণমূলে আসার আগে মমতা ব্যানার্জি অমিত মিত্রকে আক্রমণ করার অভিযোগ আছে। ভুলে গেলে চলবে না, এক্স্যাক্টলি দিল্লিতে পশ্চিমবাংলায় ঢোকার অবস্থায় ছিলেন না, তার নামে ওয়ারেন্ট ছিল। কি এমন ঘটলো, তাকে শুধু দলে নেওয়া না, তার নেতৃত্ব তৈরি করে দিয়ে তাকে দুবার পার্লামেন্টে পাঠানো। আমি একটা কথা চন্দনবাবুর সঙ্গে ঢুকতে চাই, সেটা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলে নেওয়ার কারণ হলো পারিবারিক সম্পর্ক আছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বাভাবিক কারণে তৃণমূল একটা পারিবারিক পার্টি আছে, স্বাভাবিক কারণে দলের মধ্যে তাকে নিতে হবে, তাই নিয়েছেন। একইভাবে ফিরহাদ হাকিম ও মমতা বন্দ্যোপাধ্যায় পারিবারিক আত্মীয়,
না, না। ফিরহাদ হাকিম ও মমতা বন্দ্যোপাধ্যায় পারিবারিক আত্মীয়, আপনি যখন কোথায় এত অসুবিধা? আত্মীয়র না না প্লিজ পারিবারিক পার্টিতে হতেই পারে। কারণ অন্তত এই সংক্রান্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়তা আছে এরকম কোনো তথ্য অন্তত আমাদের কাছে নেই, কাজে এই বক্তব্যের দায় আর আত্মীয়তা থাকলেও রাজনৈতিক অবস্থান তো সবার ভিন্ন হতে পারে, সেটা না, না, হতেই পারে সে একটা হোক দলের না, দুজনে। ওরা তো আমরা আমাদের বলি, সময় রাহুল একদম গান্ধী- শেষ, রাহুল গান্ধীকে সময় একদম পারিবারিক শেষ। পার্টিতে তো এগুলো তো আমাদের হবেই। নজর থাকবে সোমবার ইন্ডিয়া জোটের বৈঠকের দিকে। এই ক্রুশিয়াল বৈঠক থেকে কোথাও কি তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে যে একটা দিশেহারা পরিস্থিতিতে রয়েছে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর কোনো জায়গা তৈরি করতে পারবে? সংসদীয় দল কি ধরে রাখতে পারবে তৃণমূল কংগ্রেস, নাকি সোমবার সেখানেও কোনো অশনি সংকেত অপেক্ষা করছে? এই সব দিকে আমাদের নজর থাকবে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।